নমস্কার। ইনস্ক্রিপ্ট এবং ব্রাত্যজনের যৌথ উদ্যোগে আয়োজিত আমাদের আজকের আড্ডা। আমি অর্ক, আর আমার সঙ্গে আজকে আড্ডা দিতে এসেছেন চলচ্চিত্রকার, নাট্যকার, ঔপন্যাসিক, কবি ব্রাত্য বসু। খুব সন্তর্পণে, সভয়ে, সসম্মানে আমি রাজনীতিবিদ পরিচয়টা দূরে সরিয়ে রাখলাম। তার কারণ ব্রাত্য বসুর সঙ্গে আমাদের আজকের আড্ডাটা সে অর্থে রাজনীতি নিয়ে নয়, বরং গোটা সময়টাই আপনি আনকাট বলুন বা অকপট বলুন, আমরা কথাবার্তা বলবো ব্রাত্য বসুর সাম্প্রতিকতম ছবি হুব্বা নিয়ে। ব্রাত্যদা, খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের আরো একবার দেখা হচ্ছে, কেননা আমাদের মধ্যে কথা ছিলই যে ছবিটা হয়ে গেলে আমরা একবার দেখা করবই। একটা হুব্বা তৈরি হওয়ার একটা ইতিহাস আছে, যে কোনো ছবি তো তার একটা ইতিহাস থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার পাঠ রুচিটা আমি জানি বলে আমার হুব্বাকে দেখতে দেখতে বারবার মনে হয়েছে ডন কর্নেলির কথা, যিনি কাউকে নিরাশ করেন না, যিনি সে সমাজের বর্ণাশ্রম, কিঞ্চন অকিঞ্চন সব, যে কেউ আসুক তাকে ফেরান না। শুধু একটা কথাই মানতে হবে যে গাড়িটা ডন চালাচ্ছেন, তার কর্তৃত্বকে মানলে বাকিটা তিনি বুঝে নেবেন। আমার প্রথম প্রশ্ন থাকবে এইটা, পাঠক ব্রাত্য বসু, দর্শক ব্রাত্য বসু, এই সিনেমা করিয়ে ব্রাত্য বসুকে দিয়ে হুব্বাটা করিয়ে নিল। দারুণ প্রশ্ন। মানে আসলে গডফাদার আমি এত কম বয়স থেকে পড়ে আসছি। আমি একটা থিয়েটার করেছিলাম পেজ 4, তাতে এই যে সাংস্কৃতিক লোকেরা যে আসলে মাফিয়া, অনেক বছর আগে, 20 বছর আগের থিয়েটার, প্রায় 20 বছর, হ্যাঁ, সেটা দেখানো হয়েছিল। এবার গডফাদারে আমরা দেখব যে গডফাদার শুরু হচ্ছে কোত্থেকে, যেটা সরকারে মানে মূল গডফাদারে ওই অংশটা, উপন্যাসের অংশটা নেই, একদম তাই। কিন্তু রামগোপাল ভার্মা তাঁর সিনেমায় ওই উপন্যাসের অংশটা রেখেছিলেন। অর্থাৎ আমেরিকো বনাসেরা সিনেমাতেও আছে, যে এসে প্রথমেই ডনের কাছে বলছেন যে আমার মেয়েকে ওরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মেরে মুখ ফাটিয়ে দিয়েছে, আমার মেয়েকে চেনা যায় না, হাসপাতালে শুয়ে আছে, আপনি এর একটা প্রতিবিধান করুন। ডন ওকে রিডিকিউল করে, ডন কর্লিওনি, যে তুমি এতদিন আমার কাছে আসুনি কেন? তোমার ছেলের আমি ধর্মবাপ, তোমার মেয়ের আমার মা ধর্মমা, তুমি এতদিন আসুনি কেন? কেননা আমি আসলে গুন্ডা, আমি গুন্ডা বলে তুমি আমার কাছে আসুন। আমেরিকো বনাসেরা তখন প্রায় একটা টাকা অফার করতে যায় ডন কর্লিওনিকে। ঘরের মধ্যে সবাই ভয় পেয়ে যায় যে এই কি হচ্ছে এটা, মানে এত বোকাও। তো তারপর লিখছেন যে বিভ্রান্ত বন্ধুকে, মানে কনফিউজড ফ্রেন্ডও ক্ষমা, মানে তাকে ক্ষমা করা যায়। তার কারণ ডন তো একটা নিমকি কাপালেই খুশি। হ্যাঁ, বলছি যে তুমি বোকা, নির্বোধ বলে অনেক কথা বলেন। তারপর ওর উপন্যাসে আছে যে কিভাবে ওই দুটো ছেলে, মুনান আর ওয়াগনার, এদের কিভাবে মেরে ছাতু করে দেয়। মানে একজনকে পাঠিয়ে, একজন ওই দায়িত্ব দেয় ওই বেজিমুখ দায়িত্ব পাওয়ার পর দুটো রাস্তার গুন্ডাকে দিয়ে ওই ছেলে দুটো বারে রাত্রে বসে মদ খাচ্ছিল, একটা গায়ে পড়ে ইচ্ছে করে ঝামেলা পাকায়, তারপর মেরে শেষ করে দেয়, মেরে প্রায় পাট করে দেয়। সিনেমায় অংশটা দেখানো হয়নি, রামগোপাল ভার্মা দেখিয়েছে। মূল ছবিটায় কোপালার ছবিটা দেখাননি, কিন্তু রামগোপাল ভার্মা দেখিয়েছেন। এইটা মানে এটা খুবই মানে ওটাই গডফাদারের আমার মনে হয় যে মূল কথা, যে তুমি ওটা আমার দর্শক, পাঠক এবং সিনেমা দেখিয়ে
সবকিছু মিলিয়ে নিশ্চয়ই হুব্বা হয়েছে। আর ওই যে ছেলে দুটোকে মেরে ওখানে পাট করে দিল, এবং তারপর বললো যে সিডান শেভরলে গাড়ি অন্তত 1 লাখ নিউ ইয়র্ক শহরে আছে, গাড়ির নেম প্লেট পাল্টানো, সব পাল্টানো। হ্যাঁ, পুলিশ যখন সে কোনোদিন খুঁজে পাবে না। এইটা আমাকে মানে পড়ে খুবই কম বয়সে হন্ট করেছিল, যে এটা কিভাবে ছবিতে আসতে পারে। যদিও মানে আমি ইনফ্যাক্ট কিন্তু উপন্যাসটা আগে পড়েছি, পরে ছবিটা দেখেছি, পরে সিনেমাটা সরকার তো সেদিনের ছবি, সেদিনের ছবি। আমার তো মানে উব্বাত সরকারের রেফারেন্স আছে, হ্যাঁ, সরকারে এই দৃশ্যটা আছে যে কি করে ও ওদের মেরে, গডফাদার লোক পাঠিয়ে কর্লিওনি ওদের মেরে একদম পাট করে দেয়। এখন এগুলো তো গডফাদার একটা কাল্ট উপন্যাস। আমি পরবর্তী ক্ষেত্রে ডন কর্লিওনি, মাইকেল কর্লিওনিকে নিয়ে সিসিলিয়ান পড়েছি। মাইকেল কর্লিওনির কি হলো, দ্য লাস্ট ডন, বিখ্যাত উপন্যাস মারিও পুজো, দ্য লাস্ট ডন। লাস্ট ডনে শুরুই হয় যে এই ডন কারকুইজো তিনি অবসর নিচ্ছেন, এবং অবসর নেওয়ার পর পুরো তার সম্পত্তি কিভাবে ভাগ বাঁটোয়ারা করবেন ছেলেদের মধ্যে, সেইটা দিয়ে শুরু হচ্ছে। কিন্তু আমার কাছে এখনো আমার মনে হয় লাস্ট ডন খুবই ভালো লেখা, খুবই ভালো লেখা। দ্য ফোর্থ কে, মারিও পুজোর আরেকটি উপন্যাস, এটাও খুব ভালো। কিন্তু আমার কাছে গডফাদার কেন জানি না, মানে মারিও পুজোর হয়তো প্রথম উপন্যাস বলেই ওর মধ্যে এমন এমন মৌলিক জীবন দর্শনের কথা আছে যেটা আমাকে খুব, এটা অ্যাট্রাক্টস মোর, মানে এটা আমাকে বেশি আকর্ষণ করে। ওই যে বিভ্রান্ত বন্ধুকে কতক্ষণ ক্ষমা না করে থাকা যায়, বা যে দ্য গ্র্যাটিটিউড, দ্য এজ অফ দ্য গ্র্যাটিটিউড ইজ দ্য লেস দ্যান উমেন্স ফ্রন্টিং, এরকম একটা লাইন ছিল। মানে মুদ্রা কথা হচ্ছে যে কৃতজ্ঞতা আয়ু মানুষের কিছুই নয়, মানে কৃতজ্ঞ মানুষ মানে লং লাস্টিং নয় কৃতজ্ঞতা মানুষের, মানে খুবই স্বল্প মেয়াদী। এই যে এইগুলো পড়তে গেছি, তারপর ওই একটা কপোলা একটা অদ্ভুতভাবে ওই রকো ল্যাম্পানিকে দিয়ে একে খুনটা দেখায়, যে খবরটা পাচার করে দিয়েছিল ভার্জিনি পরিবারের কাছে, ভার্জিনি ফ্যামিলির কাছে। তাকে দেখায় ওই একটা বিরাট বড় একটা ঘাস ক্ষেত, টেসিও নামে গাড়ি থামিয়ে বাথরুম করতে যায়। একটা প্রচণ্ড বড় বড় ঘাস ক্ষেতের ধারে গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়িটা উঠছে, ও বাথরুম করতে একবার তাকায়, গুলি করে ওকে গাড়ির মধ্যে মেরে দেয়। এই চিত্রকল্পগুলো আমার কাছে মানে এটা, পরে আমি যখন নিউ ইয়র্ক শহরে যাই থিয়েটারের ব্যাপারে, ওই যখন আমি আমাদের গাড়ি হল্যান্ড টানেল থেকে ক্রমশ নিউ ইয়র্কের দিকে ঢুকছে বা নিউ জার্সি জলাভূমিগুলোর দিকে বেঁকে যাচ্ছে যখন, তখন আমার ওইগুলো মনে পড়তো যে এখানে নিশ্চয়ই এই তো 37 সালে কিছুদিন আগেই এখানে গাড়ি চালিয়ে সনি কর্লিওনি গেছে, সনি কর্লিওনি গাড়ির তোলাখানার সামনে দাঁড়িয়েছে, তোলাখানায় গিয়ে রেচকি দিতে গেছে, পকেট থেকে খুচরো পয়সা বার করে, তারপর দেখেছে যে ওই তোলাখানার মধ্যে কতগুলো একটা জালি ভাড়াটে গুন্ডা বসে আছে যারা সনি কর্লিওনিকে মেরে উড়িয়ে দেবে। তো এইসব চিত্রকল্পগুলো আমাকে ভাবাতো, মানে মাসেলের মধ্যে ছিল, আমি মনে ছিল শুধু বলবো না, সম্ভবত সমস্ত মাসেলের মধ্যে। মারিও পুজোর লেখা একটা বর্ণনা আছে, একটা সাথে শীতের সকাল, টেসিও তার গাড়ি পরিষ্কার করছে, এবং কেন গাড়ি পরিষ্কার করে, কেন গাড়ি পরিষ্কার করলে তার মাথা খুব ভালো পরিষ্কার চলে বলছে। এবং তারপর মারিও পুজো লিখছেন ও সিসিলিতে আমাদের টেসিও দেখেছিল যে তার বাবা এইভাবে সিসিলির খামার বাড়ির সামনে গাধা পরিষ্কার করতো, পোষা গাধাটাকে পরিষ্কার করতো, হ্যাঁ, গাধাটাকে চান করাতো, গাধাটাকে পরিষ্কার করতো। আর তার ছেলে নিউ ইয়র্ক শহরে, সে একজন মাইগ্রেটেড শরণার্থী, এসে এখানে মাফিয়াদের মধ্যে ভিড়ে গেছে, এসে এখন সে গাড়িটা পরিষ্কার করছে, সুন্দর গাড়ি হয়ে গেছে এখন তার। হ্যাঁ, এইগুলো আপনাকে কোথাও গিয়ে একসঙ্গে এই স্মৃতিপুঞ্জ আপনাকে ধাক্কা দিয়েছে আর কি, এই ধরনের ছবির দিকে, ওই যে সাউথ আফ্রিকান একটা ফিল্ম
জোহানেসবার্গের একজন ডন, সে কম বয়সে একটা দক্ষিণ আফ্রিকার একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে জোহানেসবার্গে আসে, এবং জোহানেসবার্গ সে মানে মাসেল পাওয়ারে প্রায় দু এক বছরের মধ্যে দখল করে নেয়। হ্যাঁ, এবং লাস্টেও সে একটা ফ্ল্যাটে তাকে পুলিশ পরে ঘিরে ফেলে, মেরে দেয়। যে সবার পরিণতি যা হয়, কিন্তু এর মধ্যে এমন এমন সব ছোট ছোট সব স্মল টাউন গল্প আছে, সেইগুলো জার্নি আছে। হ্যাঁ, এবার এটা তো আপনার শুরুও, ধরুন রাস্তাও তো সম্ভবত এই অনুপ্রেরণা, এই উন্মাদনা থেকেই রাস্তা এখান থেকেই শুরু করা হয়েছিল। আমি মূল কেন্দ্রবিন্দুটায় ঢুকবো, আমি একটু ঘুরছি চারপাশে। সেটা হচ্ছে যে রাস্তা থেকে হুব্বা 5টা ছবি শেষে দেখানো হয় ব্রাত্য বসুর 5 নম্বর ছবি। এটা ইন্টারন্যাশনালি বুঝতে পারি যে এটা একটা মাইল ফলক রাখা হলো। আমি বলছি 5টা ছবিতে মানুষের প্রথম ছবিটা তো তার অ্যাসপিরেশনের অনুযায়ী সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে, মৃণাল সেনেরও হয়নি। আমার ধারণা ব্রাত্য বসু যে তার প্রথম ছবি নিয়ে যে সব পেয়ে গেছেন তা নয়। আমি বলছি রাস্তা থেকে হুব্বা কি কি শিখলেন, কি কি বর্জন করলেন, ছবি কি দিল, ছবির সঙ্গে যাতায়াতটা? মানে আমার তো শেখা শেষ হয়নি, আমার শেখা চলছে, এবং যতদিন না শিখতে পারবো আমি ছবি বানিয়ে যাব। আমি নতুন ছবি নিয়ে ভাবছি। আমার ধারণা এখানে যা শিখলাম, যেমন এখন এই ছবিতে নিয়ে আমার, এই হুব্বা নিয়ে আমার বেশ কিছু আফসোস আছে। আচ্ছা বলুন। আমি একটা আফসোস বলছি, সেটা হচ্ছে যে সব কটা বলতে পারবো না। তার মধ্যে একটা আফসোস হচ্ছে এই যে দৃশ্যে বাঘা জ্যোতিষীকে খুন করছে, এই দড়ির ফাঁস দিয়ে, ওখানে পেছনে আমরা দেখব যে জ্যোতিষী একটা শো চলছে, ওটা পরবর্তী ক্ষেত্রে ভিএফএক্স করে প্রযুক্তির সাহায্যে লাগানো হয়েছে। ওটা আসল হলে না, ওটা আমি যদি একটা টেলিভিশন একটা খালি ক্লোজ শট নিয়ে রাখতাম, অ্যাকচুয়ালি তো শর্ট টেলিভিশনটা ছিল, আমাদের মার্ক করে দাগ করাও ছিল যে আমি এটাকে পরবর্তী ক্ষেত্রে আমি এটা প্রযুক্তির সাহায্য নেব, যাতে আমি ক্লোজ শটটা নিতে তাড়াহুড়ো ভুলে যাই। তাহলে ওই বাঘার মুখ, ওই বাঘার ঘেমো, বাঘার ওই যে মানে শিষ্য, বাঘার যে সাকরেত যে মেরে ফেলছে শিবু আমাদের জ্যোতিষীকে, আর তার সঙ্গে যদি জ্যোতিষের সাউন্ড, ওই মুখটা যদি আসতো, তাহলে তার ইম্প্যাক্ট, মানে আগামী একটা ঘ্যানঘ্যানে গলায় যদি আসতো, আগামী 10 শুক্রবার যদি আপনি এরকম যান, তাহলে আপনার অশ্লেষা এবং মগায় এই বিপদ আছে। আর তার মধ্যে যদি ওর ধ্বনিটা বেরোতো, ওই মরে যাওয়ার আওয়াজ, হ্যাঁ, এটা একটা অন্যরকম ইম্প্যাক্ট হতো। এরকম 3-4টে আমার আফসোস আছে হুব্বাকে নিয়ে। যে কোনো গ্যাংস্টার, তিনি ওই মারিও পুজোর গ্যাংস্টার হন বা বাংলার হুগলি জেলার কোন্নগরের গ্যাংস্টার হন, পরিণতিগুলো বা মুম্বাইয়ের পরিণতিগুলো তো মোটের উপর এক হয়। সেই কারণে যারা গল্পগুলির মধ্যে দিয়ে যায়, এটা আমার ধারণা যে তারা বলেন যে আরে এই পরিণতিটা তো ওটাতেও দেখেছি, কিন্তু আসলে তো পরিণতিগুলো এমনই হওয়ার কথা, বাস্তবে এমন হয়। ফলে আমি যখন হুব্বা দেখছি, আমার মনে দর্শক হিসেবে স্বাভাবিকভাবেই গ্যাংস অফ ওয়াসিপুর এসছে, স্বাভাবিকভাবেই তোমার স্মৃতিপুঞ্জ দিয়ে ওগুলোকে, তখন ছবিটা আমার অথরিজড তুমি কানেক্ট করছো। হ্যাঁ, করছি। এবং একই সঙ্গে আমার কাছে অবশ্যই শ্রীরাম রাঘবন এসেছে। এটা আমার শ্রীরাম রাঘবন আন্ডারওয়ার্ল্ড নিয়ে ছবি করেছে, গ্যাংস্টার, মানে হ্যাঁ, দুর্বৃত্ত নিয়ে করেছে বদলাপুর। হ্যাঁ, খুব অল্প ছুঁয়ে যাচ্ছে। গ্যাংস অফ ওয়াসিপুরটা আমার মনে খুবই একটা, যেহেতু ওই ছবিটা আমার মনে একটা গভীর প্রভাব আছেই, এটা দেখতে বসে সেটা আমার মনে প্রভাব ফেলেছে, মনে পড়েছে, আমার রিকাউন্ট করেছি আমি ওই ছবিটা। আমি বলছি মূলত বলিউডে, যেহেতু আপনি বলিউড এত পছন্দ করেন, সত্তা, কোম্পানি, দম, কোম্পানি রিটার্ন, সরকার, আফতাব 56, টি কোম্পানি, এই এত ছবি, আপনার প্রস্তুতি পর্বে, আপনার ছবিটা তৈরির সময় আপনার মনে প্রেরণা হয়ে এসেছিল কোন ছবিগুলো? মূলত সেগুলো তো সচেতন প্রেরণা আমার সিনেমায় তো সেগুলো আমি উল্লেখ করেছেন। আপনি একটু সেগুলো দেখিয়েছি, আপনি একটু দেখিয়েছেন। আমি তো পেট্রোল পাম্পের দৃশ্যটা, দৃশ্য, তারপর বাস্তব খুব আমাকে কম বয়স, আমার বাস্তব মানে আমাকে নাড়িয়ে দেওয়া সিনেমা, সেটা একটু বলুন না। না, বাস্তব মানে ভালো, মানে মহেশ মঞ্জরেকার, আমি তো মহেশ মঞ্জরেকারের অনেক সিনেমা দেখেছি। আমার একমাত্র মনে হয়েছে নটসূর্যা, যেটা নানা পাটেকর অভিনয় করেন, ওই আমাদের মারাঠি বিখ্যাত অ্যাক্টরকে নিয়ে, স্টেজ অ্যাক্টরকে নিয়ে।
তো মাস মাঞ্জিরাকার বাস্তব, আমার যে তুমি প্রথম ছবির কথা বলছিলে, বাস্তবে না গন্ডগোল আছে, কিন্তু বাস্তব একটা মানে মজাও আছে, একটা বাস্তব একটা খুবই খুবই অন্যরকমের সিনেমা। বাস্তবের মধ্যে ওই এতগুলো রিয়েল লোকেশন, রাস্তার মধ্যে শ্যুট করা, আর সব থেকে মজাদার দেখেছিল আমার একটা খুন হচ্ছে এবং পেছনে গীতা পাঠ বাজছে, গীতা মন্ত্র বাজছে, সেটা দেখে আমরা খুবই মানে মজা পেয়েছি। এখানেও তো দেখি যে খুন হচ্ছে হোলির মধ্যে দিয়ে, কিছুক্ষণ নাচানাচিও হলো, ওরা নাচানাচির মধ্যে অংশ নিয়ে আবার বেরিয়ে চলে গেল। তো আমার ধারণা এই ছবিগুলোর প্রভাব কম বেশি আছে। এই ছবিগুলোকে নিয়ে মানে ঠাট্টাও আছে। আমার অনেকে বলেছে যে আরে এটা তো হোমাজ দেওয়া। আমি না হোমাজ, অনেকে হোমাজ বলে, আমি হোমেজি বলি। হ্যাঁ, এটা তো হোমেজ দেওয়া বটেই, হোমেজ দেওয়া তো বটেই। তো আমি দিয়েছি, আমার ইচ্ছে করেছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে দিয়ে আমার ধারণা যে হুব্বায় যে কতগুলো, তাহলে এটা পৃথক সিনেমার কতগুলো কোলাজ হয়ে থেকে যেত। আসলে হুব্বার মধ্যে দিয়ে আমি আরো একটা অন্য গল্প বলতে চেয়েছি। সেখানে এগুলো সবই উপাদান। সেগুলো উপাদান হিসেবে আসলে আমাদের একই পাত্র থেকে কিভাবে আমরা বেড়ে উঠেছি, যারা 7-এর দশক, 8-এর দশক, 9-এর দশক, এবং যারা একটু পোস্ট কলোনিয়াল, যারা বাংলা মিডিয়ামে পড়েছে, এবং বাংলা মিডিয়ামে পড়েছে, ইংরেজিটা আড়ষ্ট, মানে কষ্ট করে পড়তে, কিন্তু সে বলতে চায় ইংরেজিটা বলতে চায় শুধু না, কোনো একটা জায়গায় গেলে ইংরেজি বলতে না চাওয়ার কারণে সে একই সঙ্গে সে অস্বস্তি বোধ করে এবং বলে যে আমি কেন ইংরেজি বলবো, কেন আমি আমার লড়াই আছে, লড়াই মানে নানা রকমের শেডস আছে। যাও, তো সেই লোকটা যে আইপিএস হতে পারে, ডাক্তার হতে পারে, অধ্যাপক হতে পারে, কবিও হতে পারে, আবার মাস্তানও হতে পারে। এই জীবন খণ্ডটা তার চলমান, মানে তার পালসটাকে আমি ধরতে চেয়েছিলাম। হ্যাঁ, সেই অর্থে যদি রুদ্রসঙ্গীত আমি যদি রুদ্রসঙ্গীতে একটা 30 বছরের বাঙালির সাংস্কৃতিক জীবনের জার্নি দেখিয়ে থাকি, তাহলে হুব্বা আমার কাছে বলতে পারো যে গল্পকর্তা বাঙালি, তলপেটের বাঙালির, মানে নাশকতার বাঙালির, মাছের আঁশ মারানো একটা থলথলে জীবনের একটা 30-40 বছরের সামাজিক ইতিহাস, এইটা তুমি বলতে পারো। গ্যাংস্টার মুভির ক্ষেত্রে গ্যাংস্টারের প্রতি প্রত্যেক মুভি মেকারের একটা করুণা ঘন দৃষ্টি থাকে, কোথাও গিয়ে তার প্রতি একটা মায়া থাকে। সে এবং সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায়ও ছুঁয়ে গিয়েছেন সেই জায়গাটা। কোথাও গিয়ে যে মায়ের প্রশ্নে সে একটু যেন সে দুর্বল হয়ে যাচ্ছে এবং সে একটা মহৎ ন্যায়ের জন্য লড়ে যাচ্ছে। হুব্বা প্রকৃতার্থেই ওই 90-এর দশক, সমস্ত বিশ্বাস ভেঙে যাওয়া, পোস্ট-ট্রুথ সময়ের আগমনধ্বনি বাজছে। বাস্তবে শেষটা তো হয় প্রায় যেখানে মা ছেলেকে খুন করে, এক্স্যাক্টলি, ওটা তো প্রায় একটা গ্রিক ট্র্যাজেডি একদম ছায়া বহন করে আনে, মেদেয়ার মতো লাগে রিমা লাগুকে। একদম এখানেও দেখছি যে হুব্বার আর কোনো নৈতিকতা নেই। আরেকটা বড় কথা হলো গ্যাংস্টার মুভিতে, মানে আমি যদি সেক্রেট গেমসের কথা বলি, সেখানে কিন্তু স্টোরিটার কন্ট্রোলার আসলে সেই আন্ডারওয়ার্ল্ড ডন, সেই মাস্তান, সে শেষ পর্যন্ত স্টোরিটাকে কন্ট্রোল করে। এখানে কিন্তু আপনি কোথাও গিয়ে, আমার মনে হয়েছে আপনি কন্ট্রাডিক্ট করতে পারেন, কন্ট্রোলার হিসেবে হুব্বাকে শেষমেশ রাখলেন না, কোথাও গিয়ে সমান জায়গায় দাঁড় করালেন পুলিশ অফিসারকেও। আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, গ্যাংস্টারের যে স্খলনগুলো দেখে আমরা বলি এই গ্যাংস্টার, এ পাপী অপরাধী, পুলিশ সেই একই পথ দিয়ে হাঁটে, তার পাও বেঁকে যায়, সে একই জিনিস করে ক্রিমিনালি। এবং গ্যাংস্টার যখন একটি রমণীর সম্পর্কে, একটি লাস্য সম্পর্কে বলে, পুলিশ তার লাশের কথাই মনে করে, তার জীবনের যে ব্যাকডোর সেটাই মনে করে। কাজে আপনি দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই সিদ্ধান্তটা এটা কিভাবে হলো এই ব্যাপারটা? এটা আমার ধারণা যে আমার নিজের ধারণা যে আমি নিজে একটা সিস্টেমের মধ্যে যদি অভিজ্ঞতা আমার না হতো গত 15-16 বছরের, আমার সেটা এক ধরনের উপলব্ধি। এটা এখন আমি ঠিক বলার অবস্থায় তোমাকে নেই, এটা আমি তোমাকে আরো পরে বিশদে বলতে পারবো। এই মুহূর্তে এটা আমি বলতে পারি যে আমার এটা অভিজ্ঞতা প্রসূত।
হ্যাঁ, যে যখন একটা যে লোকটাকে আমি দাগিয়ে দিচ্ছি খারাপ বলে, বা যে লোকটা মনে করছি যে অমুকে ভালো, তারাই আসলে একই তলে চলে যাচ্ছে। এবার নির্ভর করছে ইন্টারপ্রিটেশনের উপর। মিডিয়া ইন্টারপ্রেট করতে পারে, এই ছোট ছোট পোর্টালগুলো একরকম ভাবে একটা খবরকে নানাভাবে ইন্টারপ্রেট করতে পারে। তুমি কিভাবে দেখতে চাইছো? হ্যাঁ, একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে দেশে, কারোর কাছে সেটা হয়তো একটা খুব বড় সিনেমার জন্ম দিল, আবার কারোর কাছে সেটা অ্যান এনিমি অফ দ্য পিপল, গণশত্রু সিনেমার জন্ম দিলে যে মন্দিরের জল থেকে পলিউশন হতে পারে। এটা তো নির্ভর করছে কে কিভাবে দেখছে। তো আমার দেখাটা আমাকে ওই জায়গায় নিয়ে এসছে। হ্যাঁ, সমদৃষ্টি। হ্যাঁ, মানে ও সেটা আমি তোমাকে, আমার মনে হয় যে এই ছবিটা থেকে আমি, আর এখন তো ছবিটা চলছে, পৃথিবীর অনেক দেশেই চলছে, তো ছবিটা থেকে আমি খানিকটা বেরিয়ে যাই, আমি মনে হয় বছর খানিকের মধ্যে আবার তোমাকে আমি বলতে পারবো। আপনি কি হুব্বাকে খুব সচেতনভাবে ব্যবহার করে আরেকবার বলার চেষ্টা করলেন যে দেখো, বলছো ঠিক আছে, এটা শুরু এখানে, প্রমোটার বলছো, সিন্ডিকেট বলছো, দাদাগিরি বলছো, তোলা বলছো, ভোট করানো বলছো, বলো না, শুরুটা এখানে, এটা কি আপনি ব্যবহার করলেন ছবিকে এভাবে? না, তাহলে সেটা খুব রাজনৈতিকভাবে একটা খুব দাগানো স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে এটা আমার পলিটিক্সের ক্ষেত্রে, মানে আমি যে রাজনীতি করি সেইটার মানে পতাকা বহন হয়ে যাবে শিল্পের ক্ষেত্রে। আমি ওইভাবে ক্ষেত্রে আমি এটা ভাবিনি, ওইভাবে করতেও চাইনি। যদিও অনেকে নন্দীগ্রাম, সিঙ্গুর এই শব্দগুলো আসার ক্ষেত্রে আরও কিছু গরম মাখো মাখো মশলা চাইছিল, কিন্তু আমি ওটা খালি উল্লেখ রেখেই চলে গেছি। হ্যাঁ, হুগলি জেলার গুন্ডা সিঙ্গুর আসবে, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। তো না, কিন্তু যেহেতু ওই যে আমি বললাম ইন্টারপ্রিটেশন, অনেক আমি শুনলাম যে এরকম দু একজন, মানে আমার এক বন্ধু বললো যে হলে এরকম বলছিল, বুঝতে পলিটিক্স করে বলে এই শব্দগুলো আসছে। হ্যাঁ, মানে ধরে নিচ্ছে, কিন্তু তারপরে আসলে ভাবছি যে আমি ক্রিটিক করবো, এই আসবে সেই আসবে। হ্যাঁ, কিন্তু সেগুলো তো আসছে না। হ্যাঁ, তো আমি ফাইনালি চেয়েছি যে এই লোকে এই ছবিটা দেখুক। হ্যাঁ, যে সেটা মানে আমার রাজনৈতিক পরিচয় তো ভোলা সম্ভব না, তুমি বা আমি ভুলতে চাইলেও, মানে শিল্পের ক্ষেত্রে লোকে সেটা বারবারই মনে করবে, ওই ছায়াটা নিয়েই আমার করতে হবে। তো তার মধ্যে আমি আমার মতো করে চেষ্টা করেছি। তবে তুমি যেটা বললে যে ওই যেটাকে বলে আন্ডারলাইন করে দেওয়া, একটু দাগিয়ে দেওয়া, সেটা বোধহয় এই ছবিতে নেই। একটা বিষয় আপনাকে ধন্যবাদ দিতেই হয়, এই বাংলায় মোশাররফ করিমের একটা মানে ব্যাপক ফ্যান বেস আছে। এটা খুব শহুরে এলিট মানুষ হয়তো জানেনই না। আমি খুব ভালো জানি, আমার যাতায়াত বা যোগাযোগের কারণে বহু মানুষ, তাদের ইউটিউব তাদের একটা এন্টারটেনমেন্টের মূল মাধ্যম, আর ইউটিউবে তারা কি দেখেন, এক কথায় বললেই বলেন যে মোশাররফ করিমের নাটক। তার মধ্যে বহু মধ্যবিত্ত আছেন। মোশাররফ, অথচ আমাদের শহরের মূলধারার ছবিতে মোশাররফ করিমকে আমরা সেভাবে পাই না। আপনার কাছে বহু অপশান ছিল, স্বাভাবিক সেটাই, আপনার রাজ্যের এত প্রতিভাবান অভিনেতা ছিল, আপনি মোশাররফ করিমকে কেন বাছলেন? এবং বাছার পরবর্তীকালে এখন ছবিটা দেখে কি মনে হচ্ছে, সিদ্ধান্তটা কতটা ঠিক ছিল? একদম ঠিক সিদ্ধান্ত, মানে সিদ্ধান্তের অন্য সিদ্ধান্ত মানে নিলে ভুল হতো। মোশাররফকে আমি, এটা কথা হয়েছিল যখন আমি আমার ঠিক আগের ছবিটা ডিকশনারি শ্যুট করছি বা শেষ হয়েছে ডিকশনারি, তখন আমি মোশাররফকে বলি যে আমি পরের ছবি এরকম একটা ভেবেছি। বোধহয় ডাবিংয়ের দিন বলেছিলাম, মোশাররফ যেদিন ডাবিং করছেন, ডিকশনারি ডাবিং করতে আসেন কলকাতায়, যে আমি এরকম একটা ছবি করতে চাইছি এবং মানে একজন ক্রিমিনালকে নিয়ে, হুব্বা, আপনি হুব্বা, এটা আপনি করলে আমি করব। তাহলে আপনি লিখুন, আমি তাহলে শুনবো। তারপর তো আমি লিখি, উনি এসে আবার একদিনের জন্য শোনেন। এইভাবে তৈরি হয়েছিল। আর মানে এমনি মানে আমার তো মনে হয় যে আমি ওটা খুব ভেবেচিন্তেই ওনাকে বলেছিলাম, যে হঠাৎ করে ডিকশনারি করতে গিয়ে একটা কাজ দেখে আমি বলে ফেলছি তা না। কেননা তুমি জানবে যে তুমি
যে যে তুমি যে যেগুলো বললে, এই যে ইউটিউবের যে টেলিভিশন নাটকগুলো, এগুলো আমি প্রায় দেখিনি। কিন্তু আপনি কমলা রকেট দেখেছেন? আমি কমলা রকেট দেখেছিলাম। কমলা রকেট দেখে তো আমার খুবই ভালো লেগেছিল যে এই লোকটা কে, চিনতাম না, পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি। এবং টেলিভিশন নাটক যারা দেখেন তারা কতজন তারা হলে যান, মানে ইউটিউবে যারা থিয়েটার দেখেন ওই থিয়েটারগুলো, তাদের কত পার্সেন্ট হলে যান আমার সন্দেহ আছে। অনেকে হয়তো যান, কিন্তু বেশিরভাগই যান না আমি দেখেছি। কিন্তু তারা মোশাররফ করিমের ভক্ত। এবার মোশাররফ করিমের যদি সত্যি ভক্ত হন, তাহলে তাকে সিনেমায় কিভাবে ব্যবহার করা হলো সেইটা দেখতে যাওয়া উচিত। আমাদের মানে ওই বাংলায় যেহেতু ছবিটা প্রায় 60টা হলে রিলিজ করেছে, এবং ওখান থেকে যা খবর যা পাচ্ছি আমি আমার বন্ধু বান্ধবদের থেকে, যে ওখানে মোশাররফের একটা বিপুল ফ্যান বেস আছে, আমাদের মতোই, তার থেকে বেশি সম্ভবত হবে, অনেক বেশি। কিন্তু আমাদের মানে একটা উন্মাদনাটা ওই রকম পর্যায়ে এবং একটা সাইজেবল অ্যামাউন্ট আমাদের এখানেও সেটা আছে। কিন্তু ওরা যে পরিমাণে মোশাররফের ছবিটা হলে গিয়ে দেখলো বা হইচই করলো, কেউ বিরোধিতা করলো, ইন্ডিয়ান প্রোডাক্ট দেখবো না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বললো, আমাদের এখানে মোশাররফের ভক্তরা কতজন গেলেন আমার সংশয় আছে। যদিও আমি মোশাররফের নিয়ে এখানে যে ফ্যান ক্লাবটা আছে, তারা আমায় বললো তাদের একটা বড় অংশ একদিন হলে গিয়ে তারা দেখেছে। কিন্তু আরও বেশি পরিমাণে মোশাররফের ভক্তরা যেতে পারতেন। কিন্তু আমার সুবিধা হচ্ছে, এই ছবিটা যে পরিমাণ লোক দেখলো, তাদের মধ্যে অনেকেই কিন্তু আমায় এসে বললেন যে মোশাররফ করিমের অভিনয় আগে দেখিনি, আমি দেখলাম, অসাধারণ। তারা নতুন করে মোশাররফের ফ্যান মোশাররফ পেলেন কিছু, হ্যাঁ, এবং সেটা অনেকটা। এবং মোশাররফ এই ছবির মধ্যে দিয়ে আমার ধারণা এই বাংলায় একটা পাকাপাকি দাগ রাখতে, হ্যাঁ, বাজার মানে কাজ পাওয়ার অর্থে বাজার অর্জনে সমর্থ হলেন। যে এবার থেকে মানে মোশাররফকে আমার ধারণা অনেকেই ডাকবেন। এবং আমি তো দেখলাম একটা সিরিজে মোশাররফ করছেন আদর্শ হিন্দু হোটেল, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। এবার সিরিজের বাইরেও আমার ধারণা মোশাররফকে সিনেমাতেও ডাকা হবে। ব্রাত্যদা, 6 নম্বর ছবি সেটা কি এই পথেই যাবে, গ্যাংস্টারের পথেই যাবে? না না না, গ্যাংস্টারের পথে যাবে না। যদিও আমি মানে একটা ডার্ক ছবি হয়তো হতে পারে সেটা, হ্যাঁ, এবং থ্রিলার হতে পারে, হ্যাঁ। আবার আমি খুব, জানো তো, খুব দোদুল্যমানতায় আছি। একই সঙ্গে আমার মধ্যে একটা প্রেমের ছবি নয়, একটা রোমান্টিক কমেডি, একটা গল্প অনেকদিন ধরে মাথায় ঘুরছে, সেটাও করতে পারি। কারণ আমি মনে করতে পারি না যে গত 10 বছরে কোনো একটা সার্থক প্রেমের ছবি, একমাত্র প্রদীপ্তর ছবিটার কথা আলাদা করে বলতে হয়, যেটা প্রেমেরই ছবি, বাকিটা ব্যক্তিগত। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে প্রেমকে মাথায় রেখেই ছবিটাকে, প্রেমকেই ট্রিবিউট দেওয়া। তাছাড়া প্রেমকে ট্রিবিউট দিয়ে একজন ছবি করছেন এবং সেটাকে প্রেম উদযাপন করছে, খুব উজ্জ্বল কিছু তো চোখে পড়ে বলে আমার মনে হয় না। আচ্ছা, মানে এখন তো অবস্থাটা হচ্ছে গৌরকিশোর ঘোষের উপন্যাস, প্রেম নেই, হ্যাঁ, ফলে আমার মনে হয় যে প্রেমকে খুব সন্দেহের চোখে দেখছে লোকে এখন। তো প্রেম নিয়ে একটা সিনেমা, প্রেম যদি না হয় একটা রোমান্টিক কমেডি সিনেমা নাকি ওটিটি, আমি সিনেমাই করব। ওটিটিতে তো এখনও আমায় কেউ কাজের কথা বলেননি। যদি ওটিটিতে করতে পারি এবং সেই বাজেট যদি পাই, আমি ওটিটিতে অবশ্য করলে কোনো একটা ডার্ক ছবি করব, কোনো ডার্ক সিরিজ নিয়েই, মানে সিরিজের কথাই ভাববো। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। 3 দশক নাটকের সঙ্গে অন্তর্লীনভাবে সময় কাটিয়েছেন, সিনেমার সঙ্গে সময় আরেকটু কম কাটিয়েছেন, তাও 9 করে 2 দশক তো হলোই। কমফোর্ট যদি বলি কোনটা, সিনেমা না নাটক? দুটো, যেহেতু মানে এত লোক নিয়ে কারবার তো। আর তুমি তো আমার কিছু থিয়েটার দেখেছো? অবশ্যই, হ্যাঁ, 40-50 কাস্টিং নিয়ে আমি থিয়েটার করেছি, হ্যাঁ। আমি সেই আমার 17ই জুলাই থেকে আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, 17ই জুলাই, তারপর বড় কাস্টিং হেমলাট, রুদ্রসঙ্গীত, হিউজ কাস্টিং, বিরাট বড় কাস্টিং, মুম্বাই নাইটস, অর্ধশেষ রজনী, তো প্রচুর লোক, বিরাট কাস্ট। তো কমফোর্টেবল কোনোটাই নয়, এত লোক যেখানে কাজ করছি। সিনেমাতেও তুমি যদি দেখো, আমার সিনেমা সব থেকে কম চরিত্র ছিল আমার সেকেন্ড ছবি তিস্তা। সেটা আমার একটা নাটক থেকে আমি থিয়েটার করেছিলাম, মুখোমুখি বসিবার বলে।
সেখানে তুলনায় কম চরিত্র ছিল, কিন্তু আমার বাকি যে সিনেমাগুলো করেছি, রাস্তা, তারা বা এই হুব্বা, এগুলো অনেক অনেক ক্যারেক্টার, প্রচুর রিয়েল লোকেশন, রাস্তাঘাটে, ধাবায়, তারপর হোটেলে, গঙ্গার ধারে, পুকুর পাড়ে, মানে কোথায় শ্যুট করিনি। চলমান জ্যামজটলা গড়িয়াহাটের রাস্তায় এই শুট ছবিতেও করেছি। তো হুব্বাতেও তো আমি সবকটা ছবির কথা location। মিলিয়ে বলছি আর কি। তো কোনোটাই খুব স্বস্তির শুটিং ছিল না, যে শান্তিতে বেশ স্টুডিওয়ে ঢুকে গেলাম, হ্যাঁ, আর ছোট হাওয়া খেতে খেতে মনিটরের সামনে বসে শট দেখলাম, এরকম পুরোটাই পরীক্ষা দিতে দিতে পুরোটাই ব্যাপারটা একটা মানে মানে বিপজ্জনক, ডেঞ্জার জোনে গিয়ে কাজ করা, বিপদ সীমায় গিয়ে কাজ করা। কারণ আমি একরকম ভেবে যাচ্ছি, গিয়ে গিয়ে দেখছি সেটা একটা সম্পূর্ণ অন্যরকম কিছু হচ্ছে। আমি যেদিন তোমার যে হুব্বারই একটা উদাহরণ দিচ্ছি, হুব্বার তুমি দেখবে একটা ফ্যাক্টরির মধ্যে যে মারধরটা, যে মারামারি গুলিগোলাটা আছে, সেদিন ওয়ান্স হি গেটস দ্যাট শেল্টার, তারপরেই যে মারামারিটা শুরু হয়, ওই পলিটিক্যাল শেল্টারটা পাওয়ার পর। ওইটা যেদিন একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে শ্যুট করতে যাই, এবং চারপাশ খোলা, তো মাঝে মাঝে চাল নেই ফ্যাক্টরি, তা সেদিন সকাল হঠাৎ 6টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার ওই সকাল সকাল টাইম ছিল, আমি যখন গিয়ে পৌঁছলাম ওই ফ্যাক্টরির মধ্যে ঢোকার সময় আমাকে প্যান্ট তুলে ভেতরে ঢুকতে হলো। সেই কারণে কি ওই জলটাকে ব্যবহার করা হলো। চমৎকার। হ্যাঁ, যে আমি তখন ফাইট ডিরেক্টরকে বললাম যে আমি জলের মধ্যেই করব, এবং ওই জলে যাতে তুমি বডি সেইভাবে রেডি করো যাতে জলে এই ছিটকে পড়ছে, আমি তোমায় বললাম, আমি ছেলে দিয়ে দিচ্ছি, যে স্টান্টের ছেলে যে ঝাঁপ দেবে জলে, এবং সেই ছেলে আমরা দিলাম। ক্যামেরার সামনে জলটা ছলকে ওঠে পুরো। তো ওই যেমন ওই বৃষ্টিটা আমাদের প্ল্যানিংয়ে ছিল না, কিন্তু আমরা ওই জলটা ব্যবহার করলাম। মানে প্রায় আমাদের 12টা অবধি ওয়েট করতে হলো, 11টা বা 12টা, তারপর শুটিং শুরু হলো। মন্ত্রী হওয়াটা তো কোট আনকোট একটা সামাজিক অন্যায়, লোকজন ওইটাকে সামনে রেখে তারপর, যেটা আপনিই বলছিলেন যে ওই ছায়াটাকে লোকে সরিয়ে দেখতে পারে না, ফলে লোকে স্তুতি নিন্দা ওইগুলোও কিন্তু খুব স্বাভাবিকভাবে থেকেই করে। আমি বলছি, আমরা যেমন নির্ভেজাল আড্ডা দিলাম, এইরকম নির্ভেজাল অ্যাপ্রিসিয়েশন, যে একটা ঠিকঠাক কথাবার্তা, এটা কেমন এই ছবিটার ক্ষেত্রে লোকজন কি বলছে? মানে ধরো যখন কানাডা থেকে ফিডব্যাক পাচ্ছি, সে তো আমার এই বদার নয়, বাংলাদেশেও নয়। বাংলাদেশে দেখবে আমাকে অনেক জায়গায় কেউ বলছে অমুক মন্ত্রী কি মন্ত্রী খুব জানেও না। হ্যাঁ, তো আমাদের এখানেও যে সবাই ওইভাবে দেখছে তা না। যখন এমনি একজন কোনো লোক এসে আমায় রাস্তায় অচেনা লোক এসে জানাচ্ছে, অনেক লোক এসে জানাচ্ছে, তারা কি সবাই ওই স্তুতি বা নিন্দার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে? কিন্তু ছায়াটা আছে, ছায়াটা এক্সিস্ট করে, এবং ওটা সেই কাদম্বিনীর মতো, যে মরিয়া প্রমাণ করিতে হইলে সে মরে নাই। এখন ওই ছায়াটা তো চলছে। সত্যি কথা বলতে কি, যে এই যে নিন্দা বা স্তুতি, এগুলোর বাইরে গিয়ে যদি সিনেমাটা, আমার ধারণা, মানে অনেক মানুষের কাছে পৌঁছচ্ছে, আমার কাছে সেইটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে একটা সিনেমা সেটা বহু স্তরিক মানুষের কাছে পৌঁছে গেল। আমি একটা ইন্টারফেয়ার, তারপর 3জন ভালো বলবে, 5জন খারাপ বলবে, সে তো অন্য কথা না। একটা খুব মজার কথা কি, কম বয়সী ছেলে মেয়েরা বাঁকা পথে ছবি দেখার চেষ্টা করে। এটা যেমন খারাপ দিক, কিন্তু এটা একটা শুভ দিক হলো যে তার মানে ছবিটা দেখতে চাইছে, সে কৌতূহলী। এটা একটা, আমি বলছি হুব্বার এই বাঁকা দিকটা কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, মানে হুব্বার একটা পাইরেসি হয়েছিল বাংলাদেশ থেকে, তারপর বোধহয় ওই সব নানা রকম যে সাইটগুলো আছে সেখানে গিয়ে খুঁজে টুজে দেখা হয়। আমাদের প্রডিউসার খুব তৎপরতার সঙ্গে এজেন্সি লাগিয়ে, এবং লিক হয়ে যায় ছবি রিলিজের 2-3 দিনের মধ্যে। এটা নিয়ে খুব কম বয়সী পোর্টালের যারা ছেলে মেয়ে, তারা খুবই হইচই করে, কেন এরকম হবে, এটা হওয়া ঠিক না। আমার ভালো লাগছিল, মজা লাগছিল, আবার উদ্বেগও হচ্ছিল খুব, যে এইভাবে, মানে ওই যে বললাম, এটা বাণিজ্যিকভাবে খুব
ক্ষতিকর, কিন্তু এটা একটা সাফল্যের ইঙ্গিত যে হ্যাঁ মানে বেরিয়ে গেল। তো আমি আমার প্রডিউসারকে দিয়ে, তারপর প্রডিউসার অনেক এজেন্সি ঠিক করে ওগুলো নামাতে শুরু করলেন, কিন্তু আমার ধারণা কোথাও না কোথাও এটা এখনো লম্বমান অবস্থায় আছে, কারো কারো ফোনে কোথাও কোথাও। হ্যাঁ হ্যাঁ, একটা চোর বাজার তৈরি হয়েছে। হ্যাঁ, এটা প্যারালাল উপায় দেখার একটা প্যারালাল যাকে বলে বাজার। এটা মনে হয় সব থেকে মানে এই ধরনের ছবির এটা একটা সব থেকে বড় সাফল্য আমার মনে হয়। আমার প্রডিউসার কিন্তু খেপে যাবে যদি তোমার মুখ এই কথাটা শুনে, বলছি আবার কি সাফল্য, আমি তো ওইটা মানে ও তো কোনো বেনিফিট পাচ্ছে না। বটেই ওর বেনিফিটের কথা দিয়ে তাহলে আমরা শেষ করি। সেটা হচ্ছে ছবিটার ভবিষ্যৎ। হলে তো ছবিটা এলো, বহু ছবি হলে শেষ হওয়ার পর ছবিটা আস্তে আস্তে হারিয়ে যায়, কিন্তু আবার বহু ছবিকে রাখার একটা ঠিকঠাক ব্যবস্থা থাকে। সেই ছবিটাকে একটা রাইট কেনে কোনো টেলিভিশন সংস্থা, এইটার ব্যবস্থাটা কি ভেবেছেন এই ছবিটার? না, ওটা তো আমার প্রডিউসারের সঙ্গে আমার যা শেষ মিটিং হয়েছে, ও বেশ 2-3টে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছে, একটি টেলিভিশন চ্যানেল, সেটা ফাইনাল হয়ে গেছে, আর ওটিটি প্ল্যাটফর্মটা হয়তো আর খুব শিগগিরই ফাইনাল হবে। এবং ও মোটের ওপর খুবই খুশি, মানে ও সারা পৃথিবী থেকে একটা লভ্যাংশ পেয়েছে, আশা করছে বাংলাদেশ থেকেও পাবে, এখানকারও ও ভালো হিসেব পাচ্ছে, ভালো টাকা পাচ্ছে। ফলে সব মিলিয়ে তার সঙ্গে যদি ওটিটি এবং আমাদের টেলিভিশন রাইটটা যুক্ত হয়, তাহলে ও একটা বড় লভ্যাংশ পাবে, লং টার্ম। হ্যাঁ, তো ও আমায় বলছিল যে আমি পুজোর আগেই ছবি শুরু করতে, পরের ছবি আগ্রহী কিনা। আমি বললাম যে আমি আর কয়েকদিন পরে তোমায় জানাচ্ছি, কারণ আমি ছবি করার থেকেও কি করব সেটা নিয়ে আমার যেহেতু ভাবনা চিন্তা বেশি সময় যায়। এখন একটা শূন্যে বিলীয়মান অবস্থা চলছে, কি করবেন? হ্যাঁ, মানে ওই হাতড়াচ্ছি, মানে ভাবছি, হাতড়াচ্ছি, আবার খানিকটা ক্লান্তিও লাগছে, আবার ওই অত বড় একটা ঝক্কি নেব, হ্যাঁ, শারীরিকভাবে। এমনিই সামনে একটা বড় নির্বাচন আসছে, সেখানে আমার একটা শারীরিকভাবে একটা বড় ধকল আমাদের নিতে হবে সবাইকেই। তারপর আবার একটা ওই রকম একটা সিনেমা, কিন্তু আমি যা করব নিশ্চয়ই নির্বাচনের পরেই করব। আপনার জন্য, আপনার প্রডিউসারের জন্য আমার তরফ থেকে, আমাদের সংস্থার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি চাই এই প্রডিউসার এই যে ঝুঁকিটা নিয়েছেন এবং তাতে যে স্থির নিশ্চিত জায়গায় পৌঁছেছেন, এই জয়যাত্রাটা অব্যাহত থাকুক। না, তোমাকেও জানাই, আমি খুবই ধন্যবাদ জানাবো। তোমার সঙ্গে কথা বলতে আমি পডকাস্টেও আমি দেখেছি যে খুবই ভালো লেগেছিল পডকাস্টের কথা। আমাকে খুব অদ্ভুত মানুষ আমাকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, আমি ভাবতেই পারিনি যে তারা পডকাস্ট শুনে আমাকে ওই প্রতিক্রিয়া জানাতে পারেন। খুব ভালো ভালো কথা বলেছিলেন। আশা করছি যে তুমি এই সাক্ষাৎকার নিলে এবার তোমাকে দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে। আমরা তখন অদৃশ্য ছিলাম পডকাস্টে, কিন্তু এটা তো দেখা যাবে। ফলে আমার ধারণা দেখা যাওয়ার পর তাদের কতটা ভালো বা মন্দ লাগে সেটাই, তার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার।